এবার মাছ দেব, ঝোলটা ফুটে এসছে, এবার মাছ দেব। আচ্ছা, তুমি গণেশটা নিয়ে এত দূর যাত্রা করেছো, ঠিক আছে, কেন করেছো, এটার কারণটা কি? এই গণেশটাকে তো তুমি সুভাষগ্রামে রেখে আসতে পারতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন প্রায় বেলা 12টার কাছাকাছি বাজে। এদিকে কিন্তু প্রায় 2-3 দিন বাদে বেশ রোদ উঠে গেছে। আর এমনিতেই আমি গত বছর যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো কিন্তু এখন আর এবছর একটাও নেই, কারণ গত বছরই সেগুলো ওই 3 মাস মতো ছিল, তারপরে মরে গিয়েছিলো। তো এবারে আর নতুন করে কোনো গাছ লাগাইনি, কারণ গাছ কিছুদিন থাকার পরে মরে গেলে কিন্তু বেশ খারাপ লাগে। তো এবছর আমি একটু একটু করে এখানে ছোলা ফেলেছিলাম এই গাছগুলোতে, তাতেই দেখছি একটু একটু করে আবার ছোলার গাছ বেরিয়ে গেছে। মা তো আবার আসার পরে আদা রসুন এগুলোও পুঁতে রেখেছে। মা বলছে নাকি এখান থেকেও গাছ বেরোবে। দেখা যাক। মা এখন এই ঘরটাতে থাকে, আর সকাল থেকে কিন্তু এই ঘরটাতে বেশ রোদ আসে। আর যখনই আমি এই ঘরটাতে আসি বারবার করে আমার এই গণেশটার দিকেই চোখ পড়ে যায়। তো মাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি এত দূর পাড়ি দিয়ে এই গণেশটাকে কেন নিয়ে এলে? এটাকে তো বাড়িতে রেখেও আসতে পারতে। সেই দ্রোণের ছোটোবেলার গণেশ বাবাজিও কিন্তু এখন মায়ের সাথে শেফিল্ড ঘুরছে। আচ্ছা, তুমি এই গণেশটা নিয়ে এত দূর যাত্রা করেছো, ঠিক আছে, কেন করেছো, এটার কারণটা কি? এই গণেশটাকে তো তুমি সুভাষগ্রামেও রেখে আসতে পারতে। এটা আমার দ্রোণের চিহ্ন। দ্রোণ যখন চলে এসছে তখন এটা রেখে এসেছিল আমাদের বাড়িতে। সে তো অনেক ছোটবেলায়। হ্যাঁ, তাই আমি এটাকে আদর করি, আর এটাকে মনে করি যে আমার দ্রোণ আমার সঙ্গে আছে। এটা নিয়ে আমি শুই, এটাকে আদর করি, দিনে অনেকবার জড়িয়ে ধরে থাকি, তখন মনে হয় আমি দ্রোণকে ধরে আছি। ড্যাডি চলে যাওয়ার পর থেকে বিগত কয়েক বছর ধরে মাকে একাই থাকতে হয়। যেহেতু আমরা কাজের সূত্রে বাইরে থাকি, সেহেতু মা বাড়িতে একাই থাকে। আর এই ছোটো ছোটো কিছু জিনিস আছে যেগুলো মাকে সারাদিনে একটু খুশি দেয়। যাই হোক, মায়ের দৌলতে কিন্তু গণেশ বাবাজি আমাদের শেফিল্ডেও ঘোরা হয়ে গেল। শেষ 1 মাস ধরে কিন্তু বেশ ঠান্ডা শেফিল্ডে পড়ে গেছে। তাই সব থেকে কষ্টকর কাজ হচ্ছে এখানে স্নান করা। স্নান করাটা যেন ভীষণ কষ্টকর কাজ। যতই রোদ উঠুক না কেন, ঠান্ডা কিন্তু একদম জাঁকিয়ে পড়েছে। একেবারে জাঁকিয়ে শীত পড়া যাকে বলে আর কি। আর তার মধ্যে এই স্নান করাটা হচ্ছে সব থেকে কষ্টকর কাজ। সারা বছর এতটাই ব্যস্ততার মধ্যে কাটে যে মনেই পড়ে না আলাদা করে কোনো ক্রিম কখনো কিনেছি। এই নিভিয়া ক্রিমটা কিন্তু আমার সব থেকে প্রিয়। কিছু না, একটু মুখে সামান্য ফেস অয়েল আর এই নিভিয়া ক্রিম মাখিয়ে দিলে কিন্তু আমার সারাটা বছর বেশ ভালো কেটে যায়। আলাদা করে কিছু লাগাতেই হয় না। মা আসার পর থেকে রান্নাঘরে একটু কমই আমি পাড়ি দিচ্ছি, কারণ রান্নার দায়িত্ব সব কিছুই বেশিরভাগ মাই নিয়ে নিয়েছে। মার একটাই বক্তব্য, তুই তো সারা বছর করিস, তুই এখন একটু আরাম কর, আমি বরং রান্না করি। তো মায়ের হাতের এই মাছের ঝোলটা খাওয়ার বায়না আমি বেশ মা আসার পর থেকেই করছিলাম। তো মা বললো, এটা কোনো ব্যাপার না, করতে বেশিক্ষণ লাগে না, আমি তোকে আজকেই করে খাওয়াচ্ছি। আর তার সাথে বিট না একদমই খাওয়া হয় না। ওই বারবার করে এই বিটের তরকারি খেতে যেন খুব বাজে লাগে। তখন মাকে বললাম, মা এমন একটা কিছু করো বিট দিয়ে যাতে বিট খাওয়াও হয়ে যায় এবং বিটের তরকারিটা খেতেও বেশ ভালো লাগে। তো মা দেখলাম একটা নতুনত্ব আইটেম বানাবে বলছে, দেখা যাক। মেথি ফোড়ন দেব সামান্য, কাঁচা লঙ্কা বাটা দেব, বেটে এই করেও দিতে পারে। এখানকার আলু খুব ভালো, সব সেদ্ধ হয়ে যায়। ছোটোবেলা বেশিরভাগ স্কুল যাওয়ার সময় মা কিন্তু এই ঝোলটা করতো। শীতকালে বেশিরভাগ সব রকম সবজি দিয়ে এই ঝোলটা করতো, বেশি কোনো মশলাই এই ঝোলটার মধ্যে পড়ে না। মেথি, কালো জিরে এগুলো ফোড়ন দিয়ে সব রকম সবজি ভালো করে ভেজে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হলে জল ঢেলে দিলেই হয়ে গেল কিন্তু একদম
এক ঝোল ভাত। আর এটা খেতে কিন্তু বেশ ভালো হয়। এরপর চিংড়ি মাছ রেখেছি জামাইয়ের জন্য, ভাপা করব, চিংড়ি মাছের ভাপা করব। না, ও আসলে এই মাছটা খায় না, সেই জন্য ওর জন্য আলাদা করে করা হয়। জামাই আবার এই মাছটা খাবে না, চিংড়ি মাছ খাবে। কাঁচা লঙ্কা দুটো দিচ্ছি, খুব ঝাল কাঁচা লঙ্কা, তাই দুটোই দিচ্ছি, কেন আমার নাতি আবার একটু ঝাল ঝাল ঝোল খেতে ভালোবাসে। মাছের ঝোল, এবার জল দিলাম, সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার ঝোলটা ফুটুক, গ্যাসটা কম করে দেব। এবার মাছ দেব, ঝোলটা ফুটে এসছে, এবার মাছ দেব। বলছিলাম না যে একটু হলুদটা কম দিলাম, মাছেও হলুদ আছে, আর এটা ধুয়েও একটু জল দেব মাছে। এটা কি আবার ঢেকে দেবেন, এমনি খোলাই থাকবে? না, এবার ঢেকে দেবো। ব্যাস, মায়ের সেই এক ঝোল ভাত সবজি দিয়ে একদম রেডি, শুধু এবারে খাওয়ার পালা। আর এদিকে যেহেতু শুভ স্যামন মাছ বা অন্য কোনো মাছ খুব একটা খেতে চায় না, তাই জন্য ওর জন্য চিংড়ি মাছই করা হচ্ছে। তো এই চিংড়ি মাছটা মা আবার খুব সহজ পদ্ধতিতে করে, খুব একটা বেশি ভাজাভাজি মা করে না, একটু তেলে দিয়ে জাস্ট এপিট ওপিট উল্টে বা সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে দেয়। ব্যাস, তারপরে যেরকম নুন হলুদ মিষ্টি যেটুকু প্রয়োজন হয় দিয়ে মা একটু আবার কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেয়। খুব কম সময় চিংড়ি মাছটা তৈরি হয়, কিন্তু খেতে নাকি খুব ভালোই হয়। যদিও বা আমি চিংড়ি মাছ একদমই খাই না, তাও আমার একটা অভিজ্ঞতা থেকেই বলছি। আর এই হলো মায়ের সেই বিটের রেসিপি, কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে গ্রেট করা বিটগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিল, আর তার আগে নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নামালো। খেতে কিন্তু বেশ অসাধারণ হয়েছিল, কখনো ভাবতেও পারিনি যে বিটের তরকারি আবার খেতে এরকমও হয়। যেদিনই বাড়ি থাকি বরাবরই শুভ আর আমি দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে দুপুরের খাবার সেরে নিই, কিন্তু মার আবার এত তাড়াতাড়ি খাবার একদমই অভ্যাস নেই। তাই মা বললো তোরা দুজনে খেয়ে নে, আমি বরং একটু বাদে খাবো। আর দ্রোণও যেহেতু বাড়িতে নেই, স্কুলে আছে, এরমভাবে একসাথে বসে খাওয়ার সুযোগ খুব কমই পাই, কারণ এখন যেহেতু মা আছে তাই এই সুযোগটা হয়ে যাচ্ছে। কোনো দিন হয়তো আমি বাড়ি থাকি না, শুভ দ্রোণকে খেয়ে আনতে চলে যায়, বা কোনো দিন হয়তো আমি আগে খেয়ে দ্রোণকে আনতে চলে যাই, এরমভাবেই দিনগুলো কাটে। আগামীকাল আবার নবান্ন, তাই বিকালবেলা মাকে আর দ্রোণকে নিয়ে বেরিয়ে পড়লাম এই নবান্নর টুকটাক জিনিস আনতে। আসলে কাছাকাছি বাজারের মধ্যে নতুন গুড় চাল এগুলো পাওয়াটা না খুব দুষ্কর, তাই জন্য বাসে করে একটু যেতে হলো। তাই দুজনকে নিয়ে ভাবলাম বেরিয়ে পড়ি, কারণ মাকে নিয়ে সেরকম খুব একটা বেরোনো হয় না। বাইরে যা জাকিয়ে ঠান্ডা পড়েছে, মা কিন্তু এদেশে এসে একদম ঠান্ডায় কাবু হয়ে গেছে। আর দ্রোণের বায়না ছিল আমি স্কুটার নিয়ে যাব। রাস্তায় যদিও বা একটু বৃষ্টি পড়েছিল, তাই ভাবছিলাম যে স্কুটারটা নিয়ে বেরোলে ওর পেছন পেছন আমাকে দৌড়াতে হবে। আর এদিকে এই দোকানটাতে আমার এই প্রথমবার আসা, এটা একটা দক্ষিণ ভারতীয় দোকান।
কিন্তু ওই যে বললাম, দ্রোণ তো আমার থেকে বেশি চেনে, তাই মনে হচ্ছিল দ্রোণই আমাকে টেনে টেনে এখানে নিয়ে আসছিল। আসলে ও বাবার সাথে এই দোকানে বহুবার এসছে। আমার প্রথমবার আসা হলে কি হবে, ওর বাবার সাথে ও যেহেতু প্রতিবার এসছে, তাই জন্য কিন্তু আমার থেকে একটু বেশিই চেনে। এই নিয়ে দোকানটাতে প্রথমবার আসা হলো, কিন্তু দোকানে কিন্তু প্রচুর স্টক ছিল। তো তার মাঝখানে গুড়কে খুঁজে বার করা ভীষণ দুষ্কর। তাই জন্য ভাবলাম একবার ওনাকেই জিজ্ঞাসা করি যে ওনার দোকানে গুড় কোথায় পাওয়া যায়। আর যেই জিজ্ঞাসা করলাম, আমাকে ভেতর দিকে দেখিয়ে দিল যে ভেতরে যান, প্রচুর কিছু পাবেন। তো ওখানে এত কিছু জিনিসের মধ্যে গুড়কে খুঁজে বের করা ভীষণ দুষ্কর ছিল। যেহেতু দক্ষিণ ভারতীয় দোকান, তাই দেখলাম প্রচুর রকমের গুড় পাওয়া যাচ্ছে। এবার কোন গুড়টা খেতে কেমন হবে সেটাও জানি না। এই সময় কিন্তু গুগলই ভরসা। তো গুগল করে মোটামুটি দেখে নিলাম কোন গুড়টা আমরা নিয়ে যেতে পারবো। আর এদিকে দোকান থেকে সব কিছু নিয়ে বাস স্টপে চলেও এসেছি। এই 2-3 মিনিটের মধ্যেই বাস দেখাচ্ছে, ব্যাস বাসে করে সোজা বাড়ি। আজ কিন্তু মাকে আর দ্রোণকে নিয়ে বিকালটা বেরিয়ে বেশ ভালো কাটলো। আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। অনেক অনেক কথা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।